আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে আজকের এই পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মুবাশশির আলী। তো চলো শুরু করা যাক। আইসিটি তৃতীয় অধ্যায়ে দুইটি অংশে বিভক্ত। তো প্রথম অংশে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি এবং এর দ্বিতীয় অংশে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা আছে। তো ধারাবাহিকভাবে প্রথম অংশ শেষ করার পর আমরা দ্বিতীয় অংশে চলে যাব। আজকের প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতি সাধারণ ধারণা দেব। এর পরের ভিডিওতে আমাদের সিলেবাসে যে সংখ্যা পদ্ধতি আলোচনা আছে, অর্থাৎ দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির আলোচনা আছে। তো সেগুলো আমরা জানব। সো অধ্যায়ের ভেতরে যাওয়ার আগে সাধারণ ধারণা বা বেসিক ধারণা আমরা এই দুটো ভিডিওর মাধ্যমে শিখব। তো চলো শুরু করে দেখো। প্রথমে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সংখ্যা পদ্ধতি। আচ্ছা দেখো, কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। একটা প্রশ্ন যদি করা হয় যে সংখ্যা পদ্ধতি কি, তাহলে উত্তরটা এরকম যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। দেখো, কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সাধারণভাবে এই সংখ্যা পদ্ধতি কিন্তু দুই ধরনের। একটা হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম এবং পজিশনাল নাম্বার সিস্টেম। দেখো যে দুই প্রকার। একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক। আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এরপর পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক। এটা হলো স্থানিক। দেখো তাহলে এখন স্থানিকটা কি এবং অস্থানিকটা কি এটা একটু আমি বুঝিয়ে দিই। দেখো, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্ন সমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এটা আমি লিখে দিচ্ছি, তারপর আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্ন সমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। মানে একটা সংখ্যা প্রকাশ করার জন্য কিন্তু আমাকে চিহ্ন ব্যবহার করতে হবে। সাপোজ আমরা 1, 2 লেখার জন্য কি একটা চিহ্ন ব্যবহার করি না? 1, 2 একটা চিহ্ন না? ঠিক সেরকম অস্থানিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য কিন্তু আমাকে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে হবে। কিন্তু এই সংখ্যাটার মান, মানে সাপোজ ধরো 1, এই সংখ্যাটা যে 1, এই মানটা এই ব্যবহৃত অঙ্ক বা চিহ্ন সময়ের উপর নির্ভর করে না। আচ্ছা দেখো, এটা বুঝিয়ে দিই। দেখো, সাপোজ আমি এভাবে লিখলাম, এই আয় দ্বারা আমি 1 প্রকাশ করলাম। এরপরে 2 প্রকাশের জন্য আমি 2টা আয় দিলাম। এরপর 3 প্রকাশের জন্য আমি 3টা আয় দিচ্ছি। এরপর 4 বোঝার জন্য আমি 4টাই, 5 বোঝার জন্য 5টাই, এভাবে আমি ব্যবহার করতেছি। অর্থাৎ এখানে দেখো, একটা আয় দ্বারা 1, 2টা আয় দ্বারা 2, এভাবে বোঝাচ্ছি। তো এক সময় দেখো এই একক স্থানীয় মানটা, দশক স্থানীয় মানটাকে কিন্তু আমি একটু ছোট করতে পারতাম, কিন্তু ছোট করার কোনো স্কোপ এই সংখ্যা পদ্ধতিতে নেই। অর্থাৎ এটা কত বড় হচ্ছে, চিহ্নটা কীরকম হয়ে দাঁড়াচ্ছে, সেদিকে কিন্তু আমাদের কিন্তু কোনো খেয়াল রাখার কোনো স্কোপ নাই। তার কারণ সেই খেয়াল রাখার জন্য এক্সট্রা একটা সংখ্যা পদ্ধতি রয়েছে, যেটা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। কিন্তু এই সংখ্যা পদ্ধতিতে কোনো এরকম নির্দিষ্টতা নেই। এখানে এই এক ধরনের চিহ্নই ব্যবহার করে করে পরপর আমরা লিখেছি। এবং এখানে দেখো, আমরা ছোট করার একটা সিস্টেম করতে পারতাম, কিন্তু এখানে ছোট করার কোনো সিস্টেম নেই। অর্থাৎ এইভাবে যদি আমরা কোনো
সংখ্যা পদ্ধতির মানকে ব্যবহৃত অঙ্ক বা চিহ্নসমূহের অবস্থানের উপর নির্ভর না করে, মানে এর অবস্থানটা কোথায় হচ্ছে, একক স্থানীয়তে হচ্ছে না দশক স্থানীয়তে হচ্ছে, মানে এই আয়টা কিন্তু প্রথমে দিলেও কিন্তু আমরা বুঝতে পারবো না, অর্থাৎ এই অবস্থানের উপর নির্ভর করতেছে না। এটা কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপর দেখো স্থানিক বা পজিশনাল নাম্বার সিস্টেম পদ্ধতিটা বুঝিয়ে দিই দেখো। এবং এই পজিশনাল নাম্বার সিস্টেম বা এই পদ্ধতি কিন্তু আমরা ব্যবহার করে আসতেছি, এবং এই অধ্যায় এই পজিশনাল নাম্বার সিস্টেম পদ্ধতি থেকেই কিন্তু 4টা সংখ্যা নিয়ে আমরা জানবো, এবং সেটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হবে অধ্যায়ের ভেতরে। সো এটা একটু ভালো করে বুঝিও দেখো। এবার দেখো স্থানিক, যে সংখ্যা পদ্ধতি বোঝার জন্য একটা মৌলিক চিহ্ন, বেস বা ভিত্তি এবং এর অবস্থান বা স্থানীয় মান প্রয়োজন, তাকে স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা লিখে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো। যে সাপোজ এটা যেভাবে প্রকাশ করা হয় দেখো, যেভাবে প্রকাশ করা হয় সাপোজ 10110 দশমিক দিলাম 011। দেখো এই সংখ্যাটা বোঝার জন্য একটা নির্দিষ্টভাবে আমি চিহ্ন ইন্ডিকেট করলাম। সাপোজ 0 দিলাম, এরপর 1 দিলাম, এরপর যদি 2 থাকতো 2 দিতাম, 3 দিতাম, নির্দিষ্ট সংখ্যা দিচ্ছি। এটা মনে করো ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা, বা আমরা যে সংখ্যা পদ্ধতি জানি, মানে দশমিক সংখ্যাতে কি হয় দেখো, যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা নিয়ে কিন্তু আমরা যে কোনো সংখ্যা গঠন করতে পারি। অর্থাৎ এখানে বেস বা ভিত্তি সংখ্যা কিন্তু বেস কিন্তু 10, এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, অর্থাৎ এই 10টা বিট নিয়ে কিন্তু আমরা যে কোনো একটা সংখ্যা মেড করতে পারি, তৈরি করতে পারি খুবই সহজে। এই ক্ষেত্রে দেখো আমার একক স্থানীয় অঙ্ক আছে, দশক স্থানীয় অঙ্ক আছে, শতক স্থানীয় অঙ্ক আছে, অর্থাৎ নির্দিষ্ট স্থানীয় মান আছে, নির্দিষ্ট জায়গায় অবস্থান এবং নির্দিষ্ট চিহ্ন। এরপর দেখো যে বেজটা বললাম, সেই বেজও কিন্তু নির্দিষ্ট 10টি বেজের মধ্যে কিন্তু আমি তৈরি করতেছি। অর্থাৎ দেখো যে সংখ্যা পদ্ধতি বোঝার জন্য মৌলিক চিহ্ন, এই চিহ্নগুলো বেজ বা ভিত্তি নির্দিষ্ট, সাপোজ 10, এরপর এর অবস্থান স্থানীয়, এর অবস্থান বা স্থানীয় মান, অর্থাৎ একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, এগুলো মানের কথা বলা হচ্ছে। যে স্থানীয় মান প্রয়োজন, তাকে স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো এরকম নির্দিষ্ট যে সংখ্যা পদ্ধতিটা আছে সেগুলি কিন্তু স্থানিক। তো এখানে একটা জিনিস বোঝার আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের ভেতরে একটা বিশেষ গুরুত্ব নিয়ে আছে, সেটা হলো যে এই দশমিক, এই চিহ্নটা দেখতেছো, এটা হলো দশমিক চিহ্ন, কিন্তু এখন থেকে আমরা এটাকে আর দশমিক বলবো না, এটা হলো রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট দেখো, রেডিক্স পয়েন্ট। এখন দেখো রেডিক্স পয়েন্টের বামে থাকে পূর্ণাংশ এবং ডানে থাকে ভগ্নাংশ। হ্যাঁ, এভাবে যুক্ত থাকে। দেখো এই সংখ্যা পদ্ধতিতে, মানে অস্থানিক সংখ্যা পদ্ধতিতে কিন্তু যদি একটা ভগ্নাংশ বা একটা অর্ধ পূর্ণ জিনিস বোঝাতাম, তখন আমরা কি করতাম, এভাবে কি আমরা একটা পূর্ণ আয় দিতে পারতাম? আমরা কিন্তু পারতাম না। তখন সেক্ষেত্রে হয়তো বা অর্ধেকের জন্য আমাকে একটা পুরো আয় দিতে হতো, এরকম দিয়ে কিন্তু প্রকাশ করতে হতো, অথবা না দিয়ে ওটাকে গ্যাপ রাখলাম, এরকম করে কিন্তু আমরা জিনিসটা প্রকাশ করতাম। কিন্তু এই ক্ষেত্রে একটা সুবিধা আছে, যে স্থানিকের ক্ষেত্রে একটা সুবিধা আছে, যে আমরা ভগ্নাংশ ব্যবহার করতে পারি। সাপোজ আমার কাছে 10টা জিনিস পুরো আছে আর একটা জিনিস অর্ধেক আছে, তো অর্ধেক জিনিসটা আমি কিন্তু ভগ্নাংশ আকারে কিন্তু এই দশমিক বা রেডিক্স পয়েন্টের পরে আমি লিখতে পারতেছি, অর্থাৎ ডান পাশে কিন্তু লিখতে পারতেছি। এটাই কিন্তু এর বিশেষ বৈশিষ্ট্য এই স্থানিক সংখ্যা পদ্ধতিতে। এই পূর্ণাংশ হচ্ছে যে MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। দেখো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং এটা হচ্ছে
LSB মানে লিস্ট সিগনিফিক্যান্ট মানে অধিক গুরুত্বের সংখ্যা, অধিক গুরুত্বের সংখ্যা এবং কম গুরুত্বের সংখ্যা। এটা মানে হচ্ছে যে কম গুরুত্বের সংখ্যা, কম গুরুত্বের সংখ্যা। আগে আমরা এটাকে বলতাম যে যে দশমিক, কিন্তু এখন এটাকে আর দশমিক বলা যাবে না, এটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। এবং এই অধ্যায়ে যখন আমরা একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যাতে রূপান্তর করব বা ট্রান্সলেট করব, তখন এই রেডিক্স পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ পূর্ণাংশের জন্য দেখো যে একটা নিয়ম থাকবে রূপান্তরের, আবার ভগ্নাংশের জন্য একটা রূপান্তরের নিয়ম থাকবে। কিন্তু তোমরা অনেকেই হয়তো মনে করতেছে যে রূপান্তর অনেক কঠিন না। যদি তোমরা ভাগ এবং বিয়োগ যদি ভালো জানো, তাহলে কিন্তু তুমি যে কোনো রূপান্তর করতে পারবে। এবং এর পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে আমি যখন দেখাবো, তোমরা দেখবে যে কত সহজে আমরা, কত ইজিতে আমরা সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করতে পারতেছি। সো ওই ভিডিওগুলো অনেক মজার আসবে। যদিও এই ধারণা বিষয়গুলো কীরকম মনে হচ্ছে জানি না, কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওই জিনিসগুলোতে যাওয়ার আগে। তার কারণ বেসিক ধারণাটা প্রথমে তোমাদেরকে থাকতে হবে। সো এই ভিডিওগুলো তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সাধারণভাবে যে ধারণাটা, সংখ্যার একটা ধারণা থাকতে হবে, যে আমরা একটা কোনো জিনিসকে আমরা কাউন্ট করতেছি। সাপোজ আমাদের বাড়িতে 10টা কবুতর আছে, তো আমাকে কি করতে হবে, যে ওই কবুতরগুলোকে কাউন্ট করতে হচ্ছে, গুনতে হচ্ছে। গুনে সাপোজ আমি নোট করে রাখলাম যে আজকে শুক্রবার, আজকে আমাদের আমাদের পালিত যে কবুতর কয়টা কবুতর আছে, তো সেটা গুনে রাখলাম। গুনে সেটাকে আবার আমি নোট করে রাখতেছি। সো আমি নোট করার ক্ষেত্রে স্থানিক পদ্ধতিটা ব্যবহার করতে পারি, অস্থানিক পদ্ধতিটা ব্যবহার করতে পারি এবং স্থানিক পদ্ধতিটাও ব্যবহার করতে পারি। তো অস্থানিকটা ব্যবহার করলে কি হয়, এই সংখ্যা পদ্ধতি কোনো নির্দিষ্ট স্পেসিফিক নাই। এটা যত বড় হচ্ছে দেখতে তো পাচ্ছিস, যেটা অনেক বড় করা আস্তে আস্তে এটা কিন্তু অনেক বড় হচ্ছে, এটাকে কিন্তু ছোটো করে করতে পারতিস না। সাপোজ যখন 10 হবে, তখন এরপর একটা যে সাপোজ ও লিখবে, আই তারপর ও যে লিখবে, এরকম কোনো স্কোপ নাই। আই লিখে লিখে কিন্তু তোমাকে 10 পূরণ করতে হবে। এরপর 20 লিখতে কিন্তু 20টা আই দিতে হচ্ছে, মানে এটা অস্থানিক। কিন্তু স্থানিকের ক্ষেত্রে দেখো যে 20 মানে 2 এরপর যদি 0 লেখো, তাহলে কিন্তু তুমি 20, এই জিনিসটা কিন্তু সহজেই তুমি কিন্তু নোট করে রাখতে পারতেছো। অর্থাৎ এই জিনিসটা কিন্তু তোমার কাছে অনেক ইজি হচ্ছে, ছোট হচ্ছে। এবং এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বেজ আছে, মৌলিক চিহ্ন আছে, স্থানীয় মানটা নির্দিষ্ট জায়গায় বসতেছে। অর্থাৎ প্রথমে একক স্থানীয়তে 0 বসতেছে, এরপর দশক স্থানীয়তে 2 বসতেছে বা 2 বসতেছে, এভাবে কিন্তু একটা নির্দিষ্ট। সো এভাবে একটা কম্পেয়ার করার চেষ্টা করলাম, যে স্থানীয় এবং অস্থানিকের মাধ্যমে একটা কম্পেয়ার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যাতে তোমরা এই পরবর্তীতে আমি যখন তোমাদেরকে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই সংখ্যা পদ্ধতিগুলো বুঝাবো, তখন এই জিনিসগুলো কিন্তু অনেক ইজি হবে। আর সেই সংখ্যা পদ্ধতিগুলো কিন্তু আসলে স্থানিক নাম্বার সিস্টেম থেকেই কিন্তু, বা পজিশনাল নাম্বার সিস্টেম থেকেই কিন্তু ওগুলো তৈরি করা হয়েছে। সো এটা আর দরকার নেই, মানে এটা সাধারণ জানার জন্য কিন্তু এই ক্লাসটা নেওয়া। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখবে, আমার ভিডিওগুলো অনেক ভালো হেল্পফুল হবে তোমাদের জন্য। সো ওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।